ম্যাম জি ম্যাম। স্ট্রোক করছে। কি হয়েছে? ম্যাম আমি যতটুকু শুনছি যে স্ট্রোক করছে। ও হার্ট মাই অ্যাটাক গড। করছে। ম্যাম ট্রপোনিন আই পজিটিভ আসছে। হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক। ও আল্লাহ, এটা আচ্ছা ঠিক অ্যাটাক আছে। বলে, হার্ট আচ্ছা আমি অ্যাটাক। আমি ক্লাস শেষ হলে আমি একটা কল দেবো না ওকে? আচ্ছা ঠিক আছে, হারে ছেলেটা। আচ্ছা আমরা পড়ি। তোমরা কি ইয়া দেখতে পাচ্ছো, স্ক্রিন দেখতে পাচ্ছো, মানে টাইপ দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখতে পাচ্ছি। ও, তো আজকে আমরা পড়বো হচ্ছে হরমোনস অফ গোনাডস, তার মানে হচ্ছে বেসিক্যালি আমাদের সেক্স হরমোন গুলো নিয়ে আজকে পড়াশোনা। So the gonads, especially in males, it is testis, and in females, it is ovaries, perform closely জি related ম্যাম। dual function. তো ওরা দুই ধরনের ফাংশন করে, একটা হচ্ছে সিনথেসাইজ সেক্স হরমোনস, আর একটা হচ্ছে প্রোডিউস জার্ম সেল। জার্ম সেল কিছুই না, জার্ম সেল হচ্ছে বেসিক্যালি যেখান থেকে স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস এর মাধ্যমে স্পার্ম এবং ওভাম প্রোডাকশন হয়। So the steroid sex hormones are responsible for growth, development, maintenance, and regulation of reproductive system. তো সেক্স হরমোনরা বেসিক্যালি কিসের জন্য রেসপন্সিবল? গ্রোথ, ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স এন্ড রেগুলেশন অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম। পুরো বডি না, শুধুমাত্র রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো সেক্স হরমোনস আর এসেনশিয়ালি রিকোয়ার্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ জার্ম সেল। অলসো এই যে জার্ম সেল গুলা, জার্ম সেল থেকে যে স্পার্ম, আই এম সো সরি, স্পার্ম এন্ড ওভাম যে প্রোডাকশন হবে সেটাও হচ্ছে গিয়ে হলো মানে সেক্স হরমোনই মানে এই জিনিসটাকে ইয়া করে, মানে ডিটারমাইন করে, ঠিক আছে? কারণ মেলের ক্ষেত্রে স্পার্ম হবে, ফিমেলের ক্ষেত্রে ওভাম হবে, এই জিনিসগুলো ডিটারমাইনই করে হচ্ছে সেক্স হরমোন। এরপরে হচ্ছে এরপর আমরা ক্লাসিফিকেশনে চলে যাব। একটু খেয়াল রেখো, এখানে আমরা তিনটা ধাপে পড়বো, তিনটা হরমোন নিয়ে, ঠিক আছে? তো গোলায় ফেলবে না একটার সাথে আরেকটা, কারণ খুবই ক্লোজ। কারণ এতক্ষণ আমরা যতগুলো হরমোন পড়ে আসছি, মেল ফিমেলে কিন্তু আলাদা কোনো ভূমিকা ছিল না, বাট এখন কিন্তু সেটা আর নেই। এখন একটু খেয়াল করে পড়তে হবে যে কোন হরমোনটা মেলে কাজ করছে, কোন হরমোনটা ফিমেলে কাজ করছে, এটা একটু মাথায় রাখতে। So the sex hormones are categorized into three groups. একটা হচ্ছে অ্যান্ড্রোজেন, একটা হচ্ছে এস্ট্রোজেন, আর লাস্টে হচ্ছে প্রোজেস্টেরন। So androgen or male sex hormones which are C19 steroid. Now what is C19 steroid? স্টেরয়েড তো বুঝতেছে কোলেস্টেরলের একটা ডেরিভেটিভ, মানে কোলেস্টেরল থেকে আসছে, এবং C19 মানে হচ্ছে এর মধ্যে 19টা কার্বন আছে। তার মানে এমন একটা স্টেরয়েড যেটা হচ্ছে 19 কার্বন বিশিষ্ট। আর দুই নম্বরে হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হচ্ছে ফিমেল সেক্স হরমোন। তাহলে ফার্স্টে বুঝে গেলা অ্যান্ড্রোজেন মেল সেক্স হরমোন, ইস্ট্রোজেন ফিমেল সেক্স হরমোন। তো ইস্ট্রোজেন আবার হচ্ছে 18 কার্বন বিশিষ্ট একটা স্টেরয়েড। তো ওর যেটা ডিফারেন্স অ্যান্ড্রোজেনের থেকে, যে রিং এ অফ স্টেরয়েড নিউক্লিয়াস ইজ ফেনোলিক ইন নেচার এন্ড ইজ ডিভয়েড অফ C19 মিথাইল গ্রুপ। মানে হচ্ছে অ্যান্ড্রোজেনের একটা C19 মিথাইল গ্রুপ আছে, যেটা হচ্ছে ইস্ট্রোজেনের নেই। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি ম্যাম। শুনতে পাচ্ছি। আমার এখানে একটু অনেক নয়েজ হচ্ছে, তো আমি নিজেও অনেক হ্যাঁ, হালকা নয়েজ আসছিল, এটা একদম ঠিক হয়ে গেছে। রিয়েলি সরি। তো ঠিক আছে। এরপরে হচ্ছে প্রোজেস্টেরন। তো অ্যান্ড্রোজেন ছিল 19 কার্বন বিশিষ্ট, ইস্ট্রোজেন ছিল 18 কার্বন বিশিষ্ট, আর প্রোজেস্টেরন হচ্ছে 21 কার্বন বিশিষ্ট একটা স্টেরয়েড, ঠিক আছে? এখন প্রোজেস্টেরন তৈরি হয় হচ্ছে লুটিয়াল ফেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল এন্ড প্রেগন্যান্সি টাইম। দুইটা টাইমে হয়, একটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের লুটিয়াল ফেজে, আর একটা হচ্ছে প্রেগন্যান্সি টাইম। তো আজকে আমরা যখন মেনস্ট্রুয়াল সাইকেল পড়বো তখন লুটিয়াল ফেজটা আমরা পড়বো। লিউটিয়াল ফেস বুঝলাম না। এটাই আমরা আমাদের লেকচারের লাস্টে গিয়ে যখন মেনস্ট্রুয়াল সাইকেল আসবে তখন আমরা লিউটিয়াল ফেজ, ফলিকুলার ফেজ সবই বুঝে যাব। ওকে ওকে। তো এরপর হচ্ছে শুরু করলাম আমরা অ্যান্ড্রোজেন নিয়ে। এখন আমরা যা কথাবার্তা বলবো সব অ্যান্ড্রোজেন নিয়ে কথাবার্তা। So the male sex hormones or androgens are produced by the Leydig cells of the testis and to a minor extent by the adrenal glands in both sexes. তো ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন পুরোপুরি তৈরি হয় হচ্ছে টেস্টিসের লেডিক সেল দিয়ে, বাট অ্যাড্রেনাল গ্ল্যান্ড আবার মেয়ে এবং ছেলে দুই ক্ষেত্রে অ্যাড্রেনাল গ্ল্যান্ড অল্প একটু অ্যান্ড্রোজেন প্রডিউস করে, বাট ওটা খুবই মাইনর অ্যামাউন্টে। মেইন যে অ্যান্ড্রোজেনটা ওটা ছেলেদের প্রডিউস হয় টেস্টিসের লেডিক সেল থেকে। আর ওভারিজ অলসো প্রডিউস স্মল অ্যামাউন্ট অফ অ্যান্ড্রোজেন, ঠিক আছে? মানে খুবই স্মল অ্যামাউন্টে কিছু অ্যান্ড্রোজেন প্রডিউস হয় মেয়েদের ক্ষেত্রে, ওভারি তো ডেফিনেটলি ছেলেদের নাই, বাট অ্যান্ড্রোজেনের মেইন সোর্সটাই হচ্ছে গিয়ে হলো টেস্টিসের লেডিক সেল। এরপর হচ্ছে যে তাহলে তো ম্যাম ওটা দুইজনেরই থেকে, মানে মেল ফিমেল খুবই মাইনর, দুইজন। খুবই মাইনর অ্যামাউন্ট। আমাদের অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন থাকে না বললেই চলে, মানে টেস্টোস্টেরনের যে প্রিকারসর মলিকিউল অ্যান্ড্রোজেন ওটাও খুবই অল্প অ্যামাউন্টে থাকে, মানে কোনো মানে ইফেক্ট শো করে না তোমাদের মধ্যে যেরকম ইফেক্ট শো করে। কিন্তু ম্যাম সব রিপোর্টে তো মেল ফিমেলের জন্য নরমাল রেস্টে দেওয়া থাকে। মানে
হ্যাঁ, টেস্টোস্টেরনের যে রিপোর্ট গুলা করা হয় হ্যাঁ, এগুলা কিন্তু ফিমেলদের জন্য নর্মাল রেঞ্জ দেওয়া থাকে। মানে খুবই অ্যামাউন্টে খুবই অল্প, আর জি সবসময় ম্যাম। যে প্রডিউস হলে যে অ্যাক্টিভ হবে তা কিন্তু না। আমরা যখন পড়বো তখন পড়তে গেলে দেখবো যে মানে টেস্টোস্টেরন যাই প্রডিউস হয় পুরাটাই অ্যাক্টিভিটি শো করতে পারে না, ওখানেও কনভার্সনের ব্যাপার আছে। তো তোমাদের মধ্যে যেরকম করে কনভার্ট হয় মেয়েদের মধ্যে ওভাবে হয় না, এরকম আর কি ব্যাপার। তো এরপরে হচ্ছে বায়োসিনথেসিস অফ অ্যান্ড্রোজেন। তো কোলেস্টেরল যেহেতু স্টেরয়েড হরমোন, তো অফকোর্স প্রিকারসর মলিকিউল ইজ কোলেস্টেরল। তো কোলেস্টেরল ইজ দ্য প্রিকারসর ফর দ্য সিনথেসিস অফ অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন প্রোডাকশনের যে প্রিকারসর মলিকিউল সেটা হচ্ছে কোলেস্টেরল, ঠিক আছে? তো ইট ইজ কনভার্টেড টু প্রেগনেনোলন which then forms androstenedione by two pathways, either through progesterone or through 17-hydroxypregnanol. তো ফার্স্টে বলছে যে মানে কোলেস্টেরল হচ্ছে ফার্স্টে প্রেগনেনোলনে কনভার্টেড হয়, ঠিক আছে? প্রেগনেনোলন থেকে আবার তৈরি হয় অ্যান্ড্রোস্টেনিডায়ন। এই যে অ্যান্ড্রোস্টেনিডায়ন ও শুধুমাত্র প্রেগনেনোলন থেকে না, ও প্রোজেস্টেরন থেকেও তৈরি হতে পারে, দুই ধরনের পাত্রে। তো এখন অ্যান্ড্রোস্টেনিডায়ন তো তৈরি হলো, এই অ্যান্ড্রোস্টেনিডায়ন থেকে আবার প্রডিউস হয় হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে ফার্স্টে কি হচ্ছে, কোলেস্টেরল থেকে প্রেগনেনোলন, প্রেগনেনোলন থেকে অ্যান্ড্রোস্টেনিডায়ন, অ্যান্ড্রোস্টেনিডায়ন থেকে টেস্টোস্টেরন, ঠিক আছে? এটার পাথওয়েটা তোমরা বইতে খুঁজে পাবে, আমি যে বইটা সাজেস্ট করেছি সত্যনারায়ণের যে বইটা, তোমরা চাইলে দেখতে পারো, বাট আমি মানে আমার পরীক্ষায় আসবে না, এটা আমার অর্গানিক কেমিস্ট্রির ক্লাস না, সো আমি ওই পাথওয়ে লেকচার নিয়ে অর্গানিক ফর্মুলা নিয়ে আমি একদমই কনসার্ন না। বাট তোমাদের যদি নিজেদের ইচ্ছা হয় জানার, তোমরা বই থেকে মিলিয়ে মিলিয়ে পড়তে পারো, ইটস আপ টু ইউ। So the production of androgen is under the control of luteinizing hormone and follicular stimulating hormone. তার মানে দুইটা হরমোনই হচ্ছে গিয়ে হলো অ্যান্ড্রোজেন প্রোডাকশনের জন্য দায়ী। এখন হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ অ্যান্ড্রোজেন, কোনটা বেসিক্যালি কাজ করে। So the primary product of testis is testosterone. টেস্টিসের প্রধান প্রোডাক্টটাই হচ্ছে টেস্টোস্টেরন। However, the active hormone in many tissues is not testosterone, but its metabolite dihydrotestosterone. মানে টেস্টোস্টেরন অ্যাকচুয়ালি সব টিস্যুতে গিয়ে কাজ করতে পারে না, ওকে ফার্স্টে মেটাবোলাইজ করা হয়, মেটাবোলাইজ করলে একটা মেটাবোলাইট তৈরি হয় যেটার নাম হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন বা ডিএইচটি। ওইটা বেসিক্যালি হচ্ছে অ্যাক্টিভ হরমোন, ওইটা হচ্ছে কাজ করতে পারে, টেস্টোস্টেরন কাজ করতে পারে না। তো ফার্স্টে টেস্টোস্টেরনকে কনভার্ট করতে হয়। So testosterone on reduction by the enzyme 5-alpha reductase forms DHT. এখন টেস্টোস্টেরন থেকে DHT তৈরি করার ওয়ে হচ্ছে বাই রিডাকশন, আর এখানে একটা এনজাইম কাজ করে যেটার নাম হচ্ছে 5-alpha reductase. So this conversion mostly occurs in the peripheral tissue. মানে এই কনভার্সনটা অ্যাকচুয়ালি টেস্টিসে হয় না, এই কনভার্সনটা হয় হচ্ছে পেরিফেরাল টিস্যুতে। পেরিফেরাল টিস্যু মানে তো বুঝছো যে হচ্ছে গিয়ে হলো তোমার এই যে মানে বডির বাইরের দিককার যে টিস্যু, হাত পা এসব যায়, ঠিক আছে? তো সাম ওয়ার্কার্স কনসিডার এখানে অ্যাকচুয়ালি ওয়ার্কার্স না, এটা সায়েন্টিস্ট হবে, প্রবলি একটা মিস্টেক হয়ে গেছে। তো সাম সায়েন্টিস্ট কনসিডার টেস্টোস্টেরন অ্যাজ আ প্রো হরমোন অ্যান্ড ডাইহাইড্রোটেস্টোস্টেরন দ্য মোর পোটেন্ট ফর্ম অ্যাজ দ্য হরমোন। তো প্রো শব্দটা আমরা কোথায় লাগাই বলো তো, যে প্রো এনজাইম, তারপর প্রো প্রোটিন, যেগুলোকে ক্লিভ করলে অ্যাক্টিভ প্রোটিন বা অ্যাক্টিভ এনজাইম পাওয়া যায়। তো হরমোনের ক্ষেত্রেও এই টেস্টোস্টেরনের ক্ষেত্রে বলা হয় যে টেস্টোস্টেরন বেসিক্যালি হচ্ছে প্রো হরমোন, যেটাকে মেটাবোলাইজ করলে যে মেটাবোলাইটটা তৈরি হয় ডাইহাইড্রোটেস্টোস্টেরন, সেটাই আসলে মোর পোটেন্ট মানে মোর অ্যাক্টিভ ফর্ম অফ দ্য হরমোন। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা? না ম্যাডাম। ওকে, তো এরপরে হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ফাংশনস অফ অ্যান্ড্রোজেন। তো ফার্স্টে হচ্ছে সেক্স রিলেটেড ফিজিওলজিক্যাল ফাংশন। So the androgens, primarily DHT or dihydrotestosterone and testosterone influence চারটা কাজ করে। কি কি ইনফ্লুয়েন্স করে? গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ অর্গান। মেলদের যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে সেগুলোর হচ্ছে গ্রোথ আর ডেভেলপমেন্টটাকেও হ্যান্ডেল করে। তারপর হচ্ছে সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন অ্যান্ড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। এই যে ছেলে হবে না মেয়ে হবে একটা মানুষ, এই জিনিসটা ডিফারেন্সিয়েট করতে অনেক হেল্প করে হচ্ছে অ্যান্ড্রোজেন। আরেকটা হচ্ছে ছেলেদের যে সেকেন্ডারি সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স গুলা যেটা পিউবার্টিতে হিট করে, ওইটার জন্য দায়ী হচ্ছে এই অ্যান্ড্রোজেন। 3 নাম্বার হচ্ছে স্পার্মাটোজেনেসিস, যেটা হচ্ছে স্পার্ম প্রোডাকশন। আর 4 নাম্বার হচ্ছে মেল প্যাটার্ন অফ এগ্রেসিভ বিহেভিয়ার। মেয়েরা কিন্তু ছেলেদের থেকে একটু নমনীয় স্বভাবের হয়, একটু নরম স্বভাবের, ছেলেদের মধ্যে অ্যাগ্রেশনটা বেশি, তাই না?
ছেলেরা জি বলা হয় ম্যাম। যে মেয়েদের থেকে বেশি হিংস্র হয়। এটা কেন হয়? বিকজ অফ টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হরমোনটা অ্যাকচুয়ালি অ্যাগ্রেশন, ভিতর থেকে রাগ, ক্ষোভ, ক্রোধ এগুলার জন্ম দেওয়ার জন্য হচ্ছে সবচেয়ে বেশি দরকার টেস্টোস্টেরন। বাট আমরা মেয়েরাও মাঝে মধ্যে এগ্রেশন শো করি কেন? কারণ আমাদের মধ্যেও খানিকটা টেস্টোস্টেরন আছে। তোমাদের মতো এত নেই, বাট আমাদেরও খানিকটা আছে। আমরাও কিন্তু এরকম না যে মেয়েদের একদমই রাগ নাই বা জিদ নাই, অবশ্যই আছে, বাট লোয়ার দেন দ্য মেল পার্টনার্স। অবভিয়াসলি আমাদের মেলদের থেকে ফিমেলের হচ্ছে কি হলো এগ্রেশন অনেক কম, কারণ আমাদের মধ্যে টেস্টোস্টেরন লেভেলটা অনেক লো। তো এরপরে হচ্ছে বায়োকেমিক্যাল ফাংশন। So many specific biochemical effects of androgens that ultimately influence the physiological functions stated above are identified. So androgens are anabolic in nature. Anabolism মানে কি? গড়া। ক্যাটাবলিজম মানে ভাঙা। তো আমরা বলছি অ্যান্ড্রোজেন হচ্ছে anabolic in nature। তার মানে কি হচ্ছে? যে ও জিনিসপত্র গড়তে হেল্প করে, ভাঙতে না। তো এইটুকু আমরা ফার্স্টে ক্লিয়ার হয়ে গেলাম। তো ইফেক্টস অন প্রোটিন মেটাবলিজম, আমরা আগেই বলেছি অ্যানাবলিক, আবার বলছি প্রোটিন মেটাবলিজম, তার মানে ডেফিনেটলি প্রোটিন গড়তে হেল্প করে, ভাঙতে না। তো অ্যান্ড্রোজেন্স প্রমোট আরএনএ সিনথেসিস, ট্রান্সক্রিপশন অ্যান্ড প্রোটিন সিনথেসিস অর ট্রান্সলেশন। তো তার মানে হচ্ছে প্রোটিন সিনথেসিসে ও হেল্প করতেছে। অ্যান্ড্রোজেন্স কজেস পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স অ্যান্ড ইনক্রিজ দ্য মাসেল মাস। যেহেতু প্রোটিন সিনথেসিস বেড়ে যাচ্ছে, তার মানে কি নাইট্রোজেন ব্যালেন্স অবভিয়াসলি পজিটিভের দিকে যাবে, ভেঙে গেলে নেগেটিভ হয়, গড়লে পজিটিভ হয়। যেহেতু প্রোটিন সিনথেসিস বেড়ে গেছে, তার মানে হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্সটা পজিটিভ। এবং আমরা জানি প্রোটিন সিনথেসিস বেড়ে গেলে কি হয়, আমাদের মাসল বিল্ড আপ হয়, তাই না? এই জন্যই বলেছে ইনক্রিজ দ্য মাসল। 2 নম্বরে হচ্ছে ইফেক্টস অন কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট মেটাবলিজম। তো অ্যান্ড্রোজেন্স ইনক্রিজেস গ্লাইকোলাইসিস, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস অ্যান্ড সাইট্রিক অ্যাসিড সাইকেল। ও তিনটা জিনিস বাড়ায় দেয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস বাড়ায় দেয়, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস বাড়ায় দেয়, আর হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেলটাকেও বাড়িয়ে দেয়। এর মধ্যে গ্লাইকোলাইসিস আর সাইট্রিক অ্যাসিড সাইকেল হচ্ছে তোমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম যখন করবে তখন পাবে, আর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস পাবে। এগুলো সবই মনে হয় নেক্সট সেমিস্টার থেকেই চলে আসার কথা। আই হোপ সো, যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে গেছো, তো এখন মনে হয় নেক্সট সেমিস্টার থেকে তোমাদের ইয়া থাকবে, মানে যখন থেকে মেটাবলিজম শুরু হয়ে যাবে এই পাথওয়েগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর 3 নম্বরে হচ্ছে ইফেক্টস অন মিনারেল মেটাবলিজম। So androgens promote mineral deposition and bone growth before the closure of epiphyseal cartilage. এটাই আমাকে কতজন যে লিখতে আল্লাহ। তো অ্যান্ড্রোজেন যে কাজটা করে, মিনারেল মানে হচ্ছে আমাদের বোন তো মিনারেল দিয়ে তৈরি, তাই না? তো বোনের গ্রোথের জন্য কি হতে হবে? মিনারেল এসে ঢুকতে হবে। এই কাজটা অ্যান্ড্রোজেন করে। এটা কতক্ষণ করে? যতদিন পর্যন্ত এপিফাইজিয়াল কার্টিলেজ বন্ধ না হয়ে যায়। আমরা তো জানি একবার এপিফাইজিয়াল প্লেট যদি বন্ধ হয়ে যায় তখন তো আর গ্রোথ সম্ভব না, তাই না? গ্রোথ ততক্ষণই সম্ভব যতক্ষণ পর্যন্ত এপিফাইজিয়াল প্লেট ক্লোজার হবে না। ঠিক আছে? আমরা কিন্তু এখন লম্বা হচ্ছে না, কারণ আমাদের এপিফাইজিয়াল প্লেট ক্লোজ হয়ে গেছে। লম্বা হয় কারা? যারা হচ্ছে 11-12 বছর বা হচ্ছে 18 পর্যন্ত, মোটামুটি 17 to 18 ইয়ার্স পর্যন্ত ম্যাক্সিমাম গ্রোথ হয়, এরপরে আর হয় না আসলে। তো এটুকু গেল অ্যান্ড্রোজেনের কথাবার্তা। এরপরে চলে আসতেছে ইস্ট্রোজেন। So estrogens are predominantly ovarian hormones synthesized by the follicles and corpus luteum of ovary. ঠিক আছে? তো ওরা হচ্ছে ওভারিয়ান হরমোন, তার মানে বেসিক্যালি ওরা ওভারি থেকে তৈরি হয়। ওভারির কোথা থেকে তৈরি হয়? ওভারির ভিতরে ফলিকলও আছে, কর্পাস লুটিয়ামও আছে। এটা আমরা মেনস্ট্রুয়াল সাইকেল পড়তে গেলে শিখবো। তো এগুলো থেকে হচ্ছে বেসিক্যালি ইস্ট্রোজেনটা প্রডিউস হয়। আর দিস হরমোনস আর রেসপন্সিবল ফর মেইনটেনেন্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল and reproductive process in women. তার মানে ও রেসপন্সিবল কি কি মেইনটেইন করার জন্য? একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ প্রসেস ইন উইমেন, আর আরেকটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। তো বায়োসিনথেসিস অফ ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন কিভাবে বডির ভিতরে প্রডিউস হয়? ইস্ট্রোজেন সিনথেসিস অকার্স ফ্রম দ্য প্রিকারসার কোলেস্টেরল। ঠিক আছে? কারণ এটাও স্টেরয়েড হরমোন, সব স্টেরয়েড হরমোন কোলেস্টেরল থেকে তৈরি হয়। অ্যান্ড্রোজেনেরও প্রিকারসার কোলেস্টেরল, ইস্ট্রোজেনেরও প্রিকারসার কোলেস্টেরল। So estrogens are produced by aromatization of androgen. মনে আছে আমি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়াইছিলাম, অ্যারোমেটিক সাবস্টেন্স পড়াইছিলাম, যে সাইক্লাইজেশন হয়, অ্যারোমেটিক রিং ফর্ম হয়। তো অ্যান্ড্রোজেনকে যদি অ্যারোমেটাইজেশন করা হয়, অ্যারোমেটিক রিং ফর্ম করা হয়, তাহলে ইস্ট্রোজেন তৈরি হয়ে যায়। So the ovary produces estradiol and estrone while the placenta synthesizes these two steroid hormones and estriol. তো এরা হচ্ছে সব ইস্ট্রোজেনের প্রকারভেদ। ঠিক আছে? ইস্ট্রোজেনের বিভিন্ন টাইপ। এর মধ্যে ওভারি হচ্ছে 2 ধরনের ইস্ট্রোজেন প্রডিউস করে, একটা হচ্ছে ইস্ট্রাডিওল আর একটা হচ্ছে ইস্ট্রন।
আর প্লাসেন্টা হচ্ছে 3 ধরনের মানে ইস্ট্রোজেন তৈরি করে। এই দুইটা তো আছেই, পাশাপাশি আরেকটা করে, সেটার নাম হচ্ছে ইস্ট্রিওল বা E3, ঠিক আছে? So the synthesis of estrogens is under the control of luteinizing hormone and follicle stimulating hormone. এই দুটো হরমোন মিলে যেমন অ্যান্ড্রোজেনকে কন্ট্রোল করে, ইস্ট্রোজেনকেও কন্ট্রোল করে। কারো কোনো সমস্যা হলে আমাকে মানে থামিয়ে জিজ্ঞেস করো যে ম্যাডাম এই জায়গাটা বুঝতেছে, ঠিক আছে? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। মাঝে মধ্যে একটু রেসপন্ড করো, নাহলে আমার মনে হয় যে মানে শোনা যাচ্ছে না নাকি। ওকে, তো এরপরে হচ্ছে ফিজিওলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল ফাংশনস অফ ইস্ট্রোজেন। ফার্স্টে অ্যাজ ইউজুয়াল সেক্স রিলেটেড ফিজিওলজিক্যাল ফাংশন কি কি হতে পারে? So the estrogens are primarily concerned with growth, development and maintenance of female reproductive organs. Androgen হচ্ছে গিয়ে হলো মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ইস্ট্রোজেন হচ্ছে গিয়ে হলো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তার মানে ওদের মধ্যে কিন্তু অপোজিট ক্যারেক্টারিস্টিক, মানে হচ্ছে গিয়ে হলো অ্যান্ড্রোজেন মেইলের মধ্যে যা করে, ইস্ট্রোজেন ফিমেলে তা করে। তারপর আরেকটা কাজ হচ্ছে মেইনটেনেন্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল, আর 3 নাম্বার হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। যখন আমরা দেখছিলাম যে টেস্টোস্টেরন হচ্ছে ছেলেদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর জন্য দায়ী, আর ইস্ট্রোজেন হচ্ছে ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর জন্য দায়ী। এরপর হচ্ছে বায়োকেমিক্যাল ফাংশন। তো ইস্ট্রোজেন্স আর ইনভলভড ইন মেনি মেটাবলিক ফাংশন। প্রথমেই হচ্ছে লিপোজেনিক ইফেক্ট। Estrogens increase lipogenesis in adipose tissue, and for this reason women have relatively more fat than men. একটু খেয়াল করে দেখো, তোমরা আশেপাশে তাকালে দেখতে পারবে যে আমাদের যে মানে আমাদের মা বা খালা বা নানি দাদি চেয়ে আমাদের মা খালা বিভিন্ন আন্টি টান্টি থাকে না, তারপর বড় বোন, এরা কম্পারেটিভলি এদের হাজবেন্ডদের চেয়ে মানে একটু বেশি মানে হেলদি হয়, একটু মোটা হয়, তাই না? দেখবে যতটা দেখবে যে মেয়েরা মানে একটু একটা এজের পরে দেখবে যে মেয়েদের মধ্যে মোটা হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু অনেক বেশি। মোস্ট অফ দ্য, বিশেষ করে আমাদের দেশে তো আমরা তো একদমই হার্ড ওয়ার্ক করি না মেয়েরা, তো আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেক তাড়াতাড়ি বলে যে মুটিয়ে যায়, তাই না, মোটা হয়েছে। তো এটার জন্য কিন্তু পুরোপুরি আমরাও দায়ী না, ঠিক আছে? যে ছেলেদের চেয়ে যে আমরা বেশি মোটা হয়ে যাচ্ছে, এটার রিজনটা শুধুমাত্র আমরাই দায়ী না, এটার জন্য এই ইস্ট্রোজেনও কিছুটা দায়ী। ইস্ট্রোজেনের কাজই হচ্ছে লিপিড স্টোর করা। যেহেতু আমাদের মধ্যে ইস্ট্রোজেন বেশি, তোমাদের মধ্যে নাই, তেমন একটা নাই, তো আমাদের মধ্যে হচ্ছে ফ্যাট অ্যাকুমুলেটিং টেন্ডেন্সিটাও বেশি। এই জন্য মানে দেখা গেছে যে যদিও আমরা ছেলেদের চেয়ে কম খাই, তারপরেও হচ্ছে আমাদের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাই। ছেলেরা এত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি মোটা হয় না। আর বিশেষ করে ছেলেরা কাজও বেশি করে, মানে বাইরে দৌড়ঝাঁপ। যেমন আমাদের মায়েরা দেখা গেছে ঘরের কাজ করতো, ঘরের কাজ যদিও অনেক কষ্টের, কিন্তু এতে যেটা সবচেয়ে বেশি দুঃখের হচ্ছে এত কাজ করার পরেও সকাল থেকে এদের এনাফ ফ্যাট বার্ন হয়। ফ্যাট বার্নের জন্য আসলে দৌড়ঝাঁপ দরকার, যেটা আমাদের মায়েরা করে না, আমাদের বাবা, চাচা, খালু এরা করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের মায়েরা কম্পারেটিভলি একটু মোটা হয়ে যায় এই ইস্ট্রোজেন হরমোনটার জন্য। তো এটা তো গেল লিপোজেনিক ইফেক্ট। 2 নাম্বারটা হচ্ছে কোলেস্টেরোলেমিক ইফেক্ট, ঠিক আছে? সো ইস্ট্রোজেনস লোয়ার দ্য প্লাজমা টোটাল কোলেস্টেরল। ইস্ট্রোজেন আবার একটা ভালো কাজ করে, একটু আগে তো একটা খারাপ কাজ করছে, লিপিড অ্যাকুমুলেট করছে, বাট ওর কিছু ভালো কাজও আছে। যেমন ও হচ্ছে প্লাজমা কোলেস্টেরলের লেভেলটা কমায় রাখে। মেয়েদের কোলেস্টেরলের প্রবলেম কিন্তু নাই বললেই চলে। তোমরা বিশেষ করে যারা ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে আছে দেখবে ছেলেদের প্রচুর কোলেস্টেরলের মানে হাই থাকে, কোলেস্টেরল হাই, বাট মেয়েদের কিন্তু খুব একটা দেখা যায় না, কারণ আমাদেরকে ইস্ট্রোজেন খুব প্রোটেকশন দেয়। So the LDL fraction of the lipoprotein is decreased while the HDL fraction is increased. আমরা জানি LDL হচ্ছে পচা, HDL হচ্ছে ভালো, তো ও হচ্ছে ভালোটাকে বাড়িয়ে দিয়ে পচাটাকে কমিয়ে দেয়। This explains the low incidence of atherosclerosis and coronary heart disease in the women during reproductive age. Atherosclerosis মানে জানো তোমরা? কেউ একজন বলো তো। ম্যাডাম আর্টারিতে সমস্যা হয়ে যায়। সমস্যাটা কি আর্টারিতে সমস্যা? ম্যাডাম মেবি টিউমার হয়ে যেতে পারে। না, টিউমার যে আর্টারি ব্লকেজ, ঠিক আছে, যেটার মাধ্যমে হচ্ছে করোনারি হার্ট ডিজিজ গুলো হয়, লাইক হার্ট ফেলিয়ার বলো, স্ট্রোক বলো, এগুলো সবই কিন্তু আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোসিস থেকেই হয়। আর্টারি ব্লক হয়ে যায়, ব্লাড পাস করতে পারে না। তো মেয়েদের কিন্তু এগুলো খুব কম হয়। মেয়েদের কয়জনের শুনতে বলো যে মানে অনেকে কিন্তু দেখে গেছে যে খুব অল্প বয়সে অনেক ছেলেরা হার্ট অ্যাটাকে মারা যায়, বাট মেয়েদের ক্ষেত্রে শোনা যায় না,
কারণ হচ্ছে গিয়ে হলো আমাদের লিপিড প্রোফাইল মানে ছেলেদের চেয়ে ভালো হয়। এই ইস্ট্রোজেন হচ্ছে আমাদের লিপিড প্রোফাইলটাকে খুব ভালো রাখে যতদিন মেনোপোজ না হয়। আফটার মেনোপোজ আবার মেয়েদের রিস্ক অনেক হাই হয়ে যায়, কিন্তু মেনোপোজের আগ পর্যন্ত যে কোনো করোনারি ডিজিজের যেমন স্ট্রোক, তারপরে হচ্ছে হার্ট ফেলিওর, এগুলার রেট অনেক কমে যায়, কম থাকে, বাট মেনোপোজের পরেই বেড়ে যায় এবং প্রচুর মেয়েরা হচ্ছে স্ট্রোক করে তখন। কারণ হচ্ছে গিয়ে হলো আফটার মেনোপোজ আর এই হরমোন সাপোর্ট দেয় না, তখন ইচ্ছা মতো খেলে যে জিনিসটা হয় খুব দ্রুত অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করে মানুষ স্ট্রোক করে। তো এটা তো গেল দুইটা। আর কি কি ইফেক্ট আছে? আরেকটা হচ্ছে অ্যানাবলিক ইফেক্ট আছে কিছু। তো ইস্ট্রোজেন্স ইন জেনারেল প্রমোট ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন। আমরা জানি ট্রান্সক্রিপশন মানে হচ্ছে আরএনএ সিনথেসিস, আর ট্রান্সলেশন মানে হচ্ছে প্রোটিন সিনথেসিস। তার মানে হচ্ছে প্রোটিন সিনথেসিস বাড়িয়ে দেয়। The synthesis of many proteins in liver is elevated like transferrin and ceruloplasmin. ও হচ্ছে লিভারের বেশ কিছু প্রোটিনের সিনথেসিস বাড়িয়ে দেয়। এর মধ্যে দুইটা প্রোটিনের নাম হচ্ছে ট্রান্সফারিন, এটা হচ্ছে হলো করে তোমার হচ্ছে হলো আয়রন ট্রান্সফারের সাথে রিলেটেড, বড় হলে জানতে পারবে, আমি ইমিউনোলজি পড়লে টড়লে। হতে দেয় না, হাড় ক্ষয় রোধ করে। কিন্তু মেনোপজের পরে যে জিনিসটা হয়, ইস্ট্রোজেন তার প্রডিউস হয় না, তখন হচ্ছে মেয়েদের প্রচুর মানে কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, জয়েন্ট পেইন হয়, কারণ হচ্ছে হাড় ক্ষয় শুরু হয়েছে। আর আমরা জানি হাড় ক্ষয় হলে হচ্ছে গিয়ে হলো কি হয়, প্রচুর জয়েন্ট পেইন হয়। তো এটাকে বলা অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ের ক্ষয়। তো 3 নাম্বার হচ্ছে ইফেক্ট অন ট্রান্সহাইড্রোজেনেস। So transhydrogenase is an enzyme activated by estrogen. It is capable of transferring reducing equivalents from the NADPH to NAD+. The NADH so formed can be oxidized. It is explained that in the women after menopause due to deficiency of estrogen, the transhydrogenase activity is low. This results in the diversion of the NADPH towards the lipogenesis, causing obesity. এই জিনিসগুলো এখন একটু মুখস্থ করে ফেলতে হবে, কারণ পাথওয়ে এগুলো তোমরা পড়ো নাই, তো এই জন্য রিলেট করতে পারতেছো না। এগুলো সব হচ্ছে যে এমনিতে যখন NADPH থেকে NAD তেও ট্রান্সফার করতে পারে তখন হচ্ছে লিপিড সিনথেসিস বন্ধ থাকে, কিন্তু মেনোপজের পরে তো এই কাজটা আর করতে পারে না, এই হরমোনটাকেও অ্যাক্টিভেট করতে পারে না। তখন যে জিনিসটা হয়, সব NADPH গিয়ে লিপিড সিনথেসিস পাথওয়েতে অ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে, এগুলো যখন তোমরা লিপিডের বায়োসিনথেসিস করতে যাবে তখন এই পাথওয়েগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। আপাতত একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে মানে এই পয়েন্টটা তো তোমার কিছু করার নাই, এটা তো তোমার বুঝার কিছু না, এটা তো তুমি মুখস্থই করতে হবে যে NADPH থেকে NAD তে কনভার্ট করার কথা। বাট তারপরে যে ইয়াটার নাম মানে এনজাইমটার নাম এগুলো তো মাথায় নাই, তুমি তো অলরেডি এগুলো জানো না, তো এখান থেকে তো মুখস্থ করতে হবে, তাই না? জি ম্যাম এটা তো ঠিক আছে ম্যাম। একটা কথা ছিল। হ্যাঁ বলো ম্যাম। তাহলে কি ডিক্যালসিফিকেশন হচ্ছে বোন ক্ষয়ের একমাত্র কারণ? শুধু যে সবসময় ডিক্যালসিফিকেশন মানে তো শুধু ক্যালসিয়াম সরে যাচ্ছে সবসময়, যে শুধুমাত্র ক্যালসিয়ামের প্রবলেমের জন্য। ক্যালসিয়াম ইজ দ্য মেইন থিং, কারণ এটা তো জানো আমাদের হাড়ের মেইন কম্পোনেন্ট হচ্ছে ক্যালসিয়াম। বাট সবসময় কিন্তু ডিক্যালসিফিকেশনের কারণে হয়। অনেক সময় তোমরা আরো আমি তোমাদেরকে একটা হরমোন পড়াতে পারিনি, এটা ক্যালসিয়াম মেটাবলিজমের সাথে খুব ক্যালসিটোনিন ওই হরমোনটার নাম, ওটা পড়লে আরো ক্লিয়ার হতো। তো হরমোনাল প্রবলেমের জন্য মাঝে মধ্যে হচ্ছে, হ্যাঁ থাইরয়েড হরমোনের সাথে রিলেশনশিপ আছে। সবসময় যে শুধু মানে একা ইস্ট্রোজেন বা অ্যান্ড্রোজেন দায়ী তা, মানে অনেক কিছুই জন্যই হচ্ছে হাড় ক্ষয়। হাড় ক্ষয় আরেকটা কারণের জন্য হতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে হলো তুমি ক্যালসিয়াম দিচ্ছই না বডিতে, তুমি দুধ খাচ্ছই না, ক্যালসিয়ামের যেসব সোর্স আছে ফুড, তোমার ক্যালসিয়াম তো ও বাতাস থেকে নেবে না, তাই না? তোমার ফুড সোর্স থেকে নেবে। তুমি এমন কোনো খাবারই খাও না যেটার মধ্যে ক্যালসিয়াম আছে, তাহলে তখন কি হবে? তখন তো ক্ষয়, সব জিনিসই তো ক্ষয় হয়, তাই না? ক্ষয় হয়ে আবার ক্ষয় পূরণও হয়। বাট ক্ষয় পূরণের জন্য তুমি যদি ক্যালসিয়াম ওকে প্রোভাইড না করো, ও কোথা থেকে জমাতেই তো পারবে না। তো তখন ক্ষয়টা হওয়াটা মেন না,
ক্ষয় পূরণ হচ্ছে না, এটা হচ্ছে মেইন প্রবলেম। তারপর অনেক সময় ফসফেটও নাই, ফসফেট না থাকলেও হাড়ের বৃদ্ধি হয় না, হাড় ক্ষয়ে যায়, ঠিক আছে। ফসফেটও অনেক বড় একটা উপাদান। তো সব, বাট মেইন রিজন অলওয়েজ ডিক্যালসিফিকেশন। এই জন্য আমি বলবো যে সবাই সবসময় মানে ক্যালসিয়ামের বেস্ট সোর্স হচ্ছে মিল্ক, দুধ। একটু কষ্ট করে হলেও চেষ্টা করবে যে মানে প্রতিদিন যাতে 1 কাপ করে দুধ খাওয়া যায়, মানে কিছুটা হলেও যাতে বডিতে ক্যালসিয়ামের সোর্সটা ঢুকে। কারণ সত্যি কথা বলতে গিয়ে এখন ফিল করবে না, বাট আজ থেকে ঠিক 10 বছর পরে দেখবে হালকা হালকা করে জয়েন্ট পেন হওয়া শুরু হচ্ছে। তখনই ডাক্তার গেলে বলবে যে নেন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া শুরু করা। তো আমার কাছে মনে হয় যে কোনো জিনিস ড্রাগে যাওয়ার আগে কতটা পারা যায়, যে তোমরা বিশেষ করে অনেকে ঢাকার বাইরে থাকো, আমরা যারা ঢাকায় থাকি আমরা তো এরকম গরুর দুধ টুধ পাই না, আমরা দেখা গেছে সব মিল্ক ভিটা, ফার্ম ফ্রেশ এগুলো কিনে খেতে হয়। বাট তোমাদের কিন্তু অনেক অ্যাভেলেবল, আশেপাশে দেখা গেছে মানে অনেকেই গরু টরু চাষ করে। তো এইসব ক্ষেত্রে আমি বলবো যে একটু চেষ্টা করো যে খাঁটি দুধটা কি প্রতিদিন খাবারের সাথে রাখা যায়। ইটস আ ভেরি গুড সোর্স অফ ক্যালসিয়াম। তো এরপরে হচ্ছে প্রোজেস্টেরন। So progesterone is synthesized and secreted by corpus luteum and placenta. দুটো জায়গা থেকে এটা সিক্রেটেড হয়, একটা হচ্ছে কর্পাস লুটিয়াম আর হচ্ছে প্লাসেন্টা থেকে। কর্পাস লুটিয়াম হচ্ছে গিয়ে হলো ওভারিতে, আর প্লাসেন্টা তো প্লাসেন্টা চিনোই। So progesterone as such is an intermediate in the formation of steroid hormones from cholesterol. এই যে স্টেরয়েড হরমোনগুলো যখন কোলেস্টেরল থেকে প্রডিউস হয়, মাঝখান দিয়ে ইন্টারমিডিয়েট হিসাবে প্রোজেস্টেরনও মাঝে মধ্যে তৈরি হয়ে যায়। ওর ডিরেক্ট কোনো পাথওয়ে নেই, ও হচ্ছে একটা ইন্টারমিডিয়েট মলিকিউল। সো লিউটিনাইজিং হরমোন কন্ট্রোলস দ্য প্রোডাকশন অফ প্রোজেস্টেরন। আগে একটু খেয়াল করে দেখো, অ্যান্ড্রোজেন আর ইস্ট্রোজেন দুটাতে হচ্ছে ওর প্রোডাকশনটাকে কন্ট্রোল করতে দুজনে, লিউটিনাইজিং হরমোনও এফএসএইচও। কিন্তু এবার দেখো প্রোজেস্টেরনকে একা লিউটিনাইজিং হরমোন কন্ট্রোল করে, ইয়া কিন্তু করে না, এফএসএইচ করে না, ঠিক আছে। তো এরপর হচ্ছে ওর বায়োকেমিক্যাল ফাংশনটা কি? বায়োকেমিক্যাল ফাংশন হচ্ছে প্রোজেস্টেরন ইজ এসেনশিয়ালি রিকোয়ার্ড ফর দ্য ইমপ্লান্টেশন অফ ফার্টিলাইজড ওভাম অ্যান্ড মেইনটেনেন্স অফ প্রেগন্যান্সি। বেসিক্যালি প্রোজেস্টেরনের মেইন কাজই হচ্ছে প্রেগন্যান্সি দিতে। তো ওয়ান্স ওভামটা ফার্ম দ্বারা ফার্টিলাইজ হয়ে গেছে, ওটাকে তো ইউটেরাসের ভিতরে ইমপ্লান্ট করতে হবে, ওই কাজটা প্রোজেস্টেরন করে। আর এই যে ইমপ্লান্টেড হয়ে গেছে, এরপর তো 9 মাস বেবিটাকে মেনটেন করতে হবে, পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটাকে মেনটেন করতে হবে, এই পুরো কাজটাই করে হচ্ছে প্রোজেস্টেরন। It promotes the growth of glandular tissue in uterus and mammary gland. তো এই মেইনটেনেন্সের কাজটা করার জন্য ও যেটা করে যে ইউটেরাস আর মেমারি গ্ল্যান্ডে কিছু স্পেসিফিক টিস্যু আছে, গ্ল্যান্ডিউলার টিস্যু, এগুলার গ্রোথকে প্রমোট করে। এগুলো কেন দরকার? সো দ্যাট ইউটেরাসের দরকার হচ্ছে প্রেগন্যান্সি মেইনটেনেন্সের জন্য, আর মেমারি গ্ল্যান্ডের দরকার হচ্ছে মিল্ক প্রোডাকশনের জন্য, কারণ বেবিটা ওয়ান্স হয়ে গেছে তখন তো বেবিটার মিল্ক লাগবে। সো প্রোজেস্টেরন ইনক্রিজেস দ্য বডি টেম্পারেচার বাই 0.5 to 1.5 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। প্রোজেস্টেরন বডি টেম্পারেচার একটু বাড়ায় দিতে পারে। দ্য এক্সাক্ট মেকানিজম অফ দিস থার্মোজেনিক ইফেক্ট ইজ নট ক্লিয়ারলি নোন, বাট ও কিভাবে এই বডি টেম্পারেচার বাড়ায় এটা এখনো ক্লিয়ারলি জানা যায় না। দ্য মেজারমেন্ট অফ টেম্পারেচার ওয়াজ ইউজড অ্যাজ অ্যান ইন্ডিকেটর ফর ওভিউলেশন। অফেন দেখা গেছে ওভিউলেশনের সময় অ্যাকচুয়ালি প্রোজেস্টেরনটা হয়, শুট করে। এটা মেনস্ট্রুয়াল সাইকেল করতে গেলে দেখবা যে মানে কোন ফেজে কি কি হচ্ছে। তো ওই সময় দেখা গেছে যে অনেক মেয়েদেরই দেখবা যে মানে মেডিকেল কন্ডিশনে বলে যে পিরিয়ড হওয়ার আগেও ওভিউলেশনের টাইমে অনেক সময় টেম্পারেচারটা একটু বেশি বেশি ফিল হয়, একটু জ্বর জ্বর লাগে, বিকজ ওই সময় হচ্ছে সবার হয় না, অনেকেরই হয় না, আবার অনেকের হয়। তো ওটা হচ্ছে, ওটার রিজনটাই হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন বেসিক্যালি বডি টেম্পারেচার প্রায় 0.5 থেকে 1.5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়ায় দিতে পারে। লাইক আমাদের নর্মালি কত 98 ডিগ্রি ফারেনহাইট, তাই না? ওটা থেকে মানে ও মোটামুটি 100-র কাছাকাছি নিয়ে যেতে পারে টেম্পারেচার। তো ওইটুকু তো আমরা ফিল করতেই পারি, 1 ডিগ্রি চেঞ্জ হলেই তো মোটামুটি আমাদের গা গরম গরম লাগে। তো এরপর হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। আমি চাচ্ছি তোমরা না হয় মানে 10 মিনিট গ্যাপ নাও, আমি 3টার দিক থেকে আবার পড়াই, কারণ অনেক ফাস্ট পড়া এসছে, তো একটু সবার একটু রেস্ট করো। ম্যাম ওই 3টা থেকে তো পুরো মানে আধা ঘন্টা টাইম থাকবে, আধা ঘন্টা টাইমে কি শেষ করতে পারবেন? হ্যাঁ, ওটা হচ্ছে স্লাইড হচ্ছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 6টা স্লাইড, হ্যাঁ শেষ করতে পারবো। ঠিক আছে তাহলে ম্যাম 10 মিনিট তাহলে তোমরা হচ্ছে একটু গ্যাপ নাও, এরপরে হচ্ছে গিয়ে হলো আমরা চলে এসে মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক আছে ম্যাম। ডিরেক্ট কিসের কিভাবে ব্রেক
তো সবাই কি আছো? জি ম্যাম আছি। জি আচ্ছা, ম্যাম। ঠিক আছে, তাহলে আবার আমরা স্লাইডে ফেরত যাই। দেখতে পাচ্ছ স্লাইড? জি ম্যাম দেখতে পাচ্ছি। তো এখন আমরা পড়বো হচ্ছে menstrual cycle. So the occurrence of menstrual cycle is a good example of coordination among the hormonal functions. So সবচেয়ে বেশি মানে হরমোনাল ফাংশনের কোঅর্ডিনেশন দেখার ভালো উপায় হচ্ছে menstrual cycle, ঠিক আছে, যে পুরো এক মাস ব্যাপী হরমোনগুলো কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। So in humans the menstrual cycle is under the control of FSH, LH, estrogens and progesterone. তার মানে হচ্ছে চারটা হরমোন কাজ করে, কি কি? FSH, LH, estrogen and progesterone. The cycle normally varies between 25 and 35 days in length with a mean of 28 days. মানে রাফলি হচ্ছে গিয়ে হলো 25 থেকে 35 দিন পর্যন্ত সাইকেলটা ভ্যারি করতে পারে, কারো 25 দিনও হতে পারে, কারো 35 দিনও হতে পারে, বোথ আর নর্মাল, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভারেজ মানে 28 দিনের একটা সাইকেল হয়। সো দ্য মেনস্ট্রুয়াল সাইকেল ক্যান বি ডিভাইডেড ইনটু টু ফেজেস, একটা হচ্ছে ফলিকুলার ফেজ আর একটা হচ্ছে লুটিয়াল ফেজ। যে মনে আছে আমরা লুটিয়াল ফেজ নিয়ে কথা বলছিলাম, এখন আমরা শিখবো লুটিয়াল ফেজটা কি। তো প্রথমে আমরা পড়ি ফলিকুলার ফেজটা। তো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অর FSH নাম দেখে আমরা বুঝতেছি যে এই হরমোনটার সাথে ডেফিনেটলি এই ফেজের কোনো একটা সম্পর্ক আছে। তো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন FSH causes the development and maturation of ovarian follicles, ঠিক আছে। ওভারিয়ান ফলিকল আর কিছুই না, ওভারিয়ান ফলিকল থেকেই হচ্ছে ওভাম সিনথেসিস হয়, ঠিক আছে। এগুলা কাইন্ডা ওই যে জার্ম সেলের মতো। So as the follicle enlarges, estradiol progressively rises and reaches its peak value 24 hours before LH and FSH attain their respective maximum level, ঠিক আছে। তো মনে করে দেখো ইস্ট্রাডিওল কিসে পড়েছিলাম? ইস্ট্রোজেনের প্রকারভেদ, এক ধরনের ইস্ট্রোজেন। তো যেটা হয় যে ফলিকল যখন বড় হতে থাকে ইস্ট্রাডিওলও ওর সাথে সাথে উঠতে থাকে, এবং ও হচ্ছে ওর পিক ভ্যালু মানে ওর সর্বোচ্চ উচ্চতায় উঠে কখন? 24 আওয়ার, একদিন আগে। কিসের একদিন আগে? মানে LH আর FSH যখন তাদের ম্যাক্সিমাম লেভেলে যায় তার একদিন আগেই হচ্ছে ইস্ট্রাডিওল তার ম্যাক্সিমাম রেঞ্জে চলে যায় 24 আওয়ার্স আগে, ঠিক আছে। তো তাহলে কি আমরা এই কথাটা একটু মনোযোগ দাও যে ফলিকল যখন বড় হতে থাকে ইস্ট্রাডিওলও আস্তে আস্তে রাইজ করতে থাকে, করতে করতে ওর পিকটাতে কখন ম্যাক্সিমাম হয়? মানে 24 আওয়ার্স আগে। কিসের 24 আওয়ার্স আগে? LH আর FSH এর ম্যাক্সিমাম পিক হওয়ার 24 ঘন্টা আগে হচ্ছে গিয়ে হলো ওর ম্যাক্সিমাম পিকটা হয়। সো LH সার্জ অর পিক initiates ovulation release or ovum from the ruptured follicle. ফলিকলের ভিতরেই হচ্ছে বেসিক্যালি ওভামটা থাকে, ঠিক আছে, ওভামটা ওখানে ভিতরে হয়। সো LH এ যখন পিক হয় লিউটিনাইজিং হরমোনের, ওই পিকটা হচ্ছে ইনিশিয়েট করে সো দ্যাট মানে ইনিশিয়েট করে ওভুলেশন, সো দ্যাট ওই ফলিকলগুলা ভেঙে গিয়ে মানে ছিঁড়ে গিয়ে ওভামটা যাতে বের হয়ে আসে, সেই জিনিসটাকেই হচ্ছে ইনিশিয়েট করে হচ্ছে LH বা লিউটিনাইজিং হরমোনের যে পিক। এই যে আমরা বললাম লিউটিনাইজিং হরমোনটা পিকে উঠে, পিকে ওঠার সাথে সাথে ওভুলেশন হয়, আর ওভুলেশন মানেই হচ্ছে ফলিকলটা রাপচার হয়ে হচ্ছে গেলে ওভামটা বের হয়ে আসবে। সো the level of progesterone are low during the follicular phase. Follicular phase এ হচ্ছে গিয়ে হলো তোমার ইস্ট্রোজেন কাজ করে, প্রোজেস্টেরন আবার খুবই লো লেভেলে থাকে। তাহলে ফলিকুলার ফেজটা কি গেল? যে হচ্ছে গিয়ে হলো শুরু হয় হচ্ছে ফলিকুলটা বড় হতে থাকে, ইস্ট্রাডিওলও বাড়তে থাকে, বাড়তে বাড়তে রাইজ করে, তার 24 ঘন্টা পরে কি রাইজ করে? লিউটিনাইজিং হরমোন আর FSH। তো লিউটিনাইজিং হরমোন যখন অনেক উচ্চতায় মানে ওর পিকে উঠে যায় তখন যে জিনিসটা হয় ওভুলেশন হয়, মানে ওভুলেশন শুরু হয়। ওভুলেশন শুরু হওয়া মানে কি? ফলিকল রাপচার হয়ে ওভামটা বের হয়ে আসে। তো দ্য লেভেল অফ আরেকটা জিনিস আমরা দেখলাম দ্য লেভেলস অফ প্রোজেস্টেরন আর লো ডিউরিং ফলিকুলার ফেজ। এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো? ওকে, বুঝতে পারলে আমরা লিউটিয়াল ফেজটাতে যাই। So after the ovulation occurs, the ruptured follicles form corpus luteum.
এবার বুঝেছো কর্পাস লুটিয়াম কি? যে ওভুলেশন হয়ে যাওয়ার পরে তো ফলিকল থেকে কি ওভামটা বের হয়ে চলে আসতেছে না, তো একটা জিনিস ছিঁড়ে চলে আসছে। ওই যে জিনিসটা মানে ধরো একটা ব্যাগের ভিতরে একটা চাল ছিল, তো ব্যাগের একটা কোণা তুমি ফুটা করে দিচ্ছ, ফুটা করে দিলে কি চালগুলো সব বের হয়ে চলে আসছে না? তো এই যে ফুটা হওয়া যে ইয়াটা পলিথিনের ব্যাগটা, ওটাই হচ্ছে বেসিক্যালি সেই কর্পাস লুটিয়াম। যে ফলিকলটা ছিঁড়ে বের হয়ে আসছে, ওই ছেঁড়া ফলিকলটার নামই হচ্ছে কর্পাস লুটিয়াম। So after ovulation occurs, the ruptured follicles form corpus luteum and start producing progesterone and estradiol. ওই যে কর্পাস লুটিয়ামটা ফর্ম হলো ছিঁড়ে গিয়ে, সেটা থেকে তৈরি হতে থাকে প্রোজেস্টেরন আর হচ্ছে estradiol. So the predominant hormone of luteal phase is progesterone, which prepares the endometrium of uterus for implantation of the fertilized ovum. এখন আমরা তো প্রতি মান্থেই প্রিপেয়ার হই, যাতে প্রত্যেকটা মেয়ে কিন্তু প্রতি মান্থেই প্রিপারেশন নেয় যে একটা ওভাম বের হবে, সেটা ফার্টিলাইজ হবে, ইমপ্ল্যান্টেড হবে, একটা বেবি হবে, ঠিক আছে? বডি কিন্তু প্রতি মাসেই হচ্ছে এটা প্রিপারেশন নেয়। তো ওই কাজটাই হচ্ছে প্রোজেস্টেরন করে। ও গিয়ে কি করে, ও হচ্ছে গিয়ে হলো ইউটেরাসের ভিতরের যে লেয়ারটা, ওটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? তো ও হচ্ছে ওই এন্ডোমেট্রিয়ামটাকে প্রিপেয়ার করে। তো প্রিপেয়ার করা তো দরকার আছে, কারণ কি ওভামটা যদি ধরো প্রতি মান্থে তো হচ্ছে না, বাট যখন ফার্টিলাইজ হয়ে যাবে তখন তো ওই ওভামটাকে তো ইউটেরাসে বসাইতে হবে, সো দ্যাট বেবিটা ওখানে গ্রো করতে পারে। তো এই যে একটা প্রিপারেশনের ব্যাপার আছে, ধরো তুমি একটা রুমে গেলে, রুমে চেয়ার নাই, টেবিল নাই, কোনো মানে সোফা নাই, কিছু নাই, তুমি কি ধাপ করে বসে পড়তে পারবে? তুমি তো বসে পড়তে পারবে না, তোমাকে তো একটা জায়গা দেয়া লাগবে। তো ওই কাজটাই করে হচ্ছে প্রোজেস্টেরন, যে যদি ওভামটা ফার্টিলাইজ হয় স্পার্ম দ্বারা, এবং একটা ফার্টিলাইজ ওভামটা যে ইউটেরাসে বসবে, কোথায় বসবে ওই জায়গাটা এন্ডোমেট্রিয়ামে তৈরি করে হচ্ছে প্রোজেস্টেরন। সো লিউটিনাইজিং হরমোন মেইনটেইনস দ্য কর্পাস ফর আ ফিউ ডেজ। এই যে ছেঁড়া ফাড়া কর্পাস লুটিয়ামটাকে, এটাকে আবার কিছুদিন মেইনটেইন করে হচ্ছে লিউটিনাইজিং হরমোন। ইন দ্য অ্যাবসেন্স অফ ইমপ্ল্যান্টেশন, ধরো মানে ওভামটা ফার্টিলাইজ হয়নি, তাহলে তো ইমপ্ল্যান্টেশনও হবে না, মানে সামহাও বেবি এবার হবে না এই মাত্রে। তো সেক্ষেত্রে কি হবে, ইন দ্য অ্যাবসেন্স অফ ইমপ্ল্যান্টেশন, ইমপ্ল্যান্টেশন যখন না হয়, দ্য কর্পাস লুটিয়াম রিগ্রেসেস। মানে রিগ্রেস মানে কি বলো? নষ্ট হয়ে যাবে এরকম। ঠিক নষ্ট হয়ে যাওয়া না, সংকুচিত হয়ে আসা, ছোট হয়ে আসে, ঠিক আছে? কর্পাস লুটিয়ামটা তখন কি হয়, আস্তে আস্তে ছোট হয়ে আসছে। and sheds endometrium causing menstrual and another new cycle begins. এই যে দেখো, ওই যে বলতেছিল না বারবার যে প্রিপারেশন নেয়, প্রিপারেশন আসলে কিসে না? তোমরা তো জানো বেবিকে কিন্তু সবচেয়ে বেশি মানে মায়ের বডি থেকে যে নিউট্রিয়েন্ট আসবে, এটা কিসের মাধ্যমে আসে? প্লাসেন্টার মাধ্যমে আসে না? বেসিক্যালি এই যে বারবার বলতেছে এন্ডোমেট্রিয়ামটাকে প্রিপেয়ার করে, কিছুই না, রক্ত, প্লাসেন্টা কিন্তু জাস্ট রক্তের জালিকা। তো প্রথম দিকে জাস্ট অল্প অল্প রক্তের জালিকা তৈরি করার চেষ্টা করে, ঠিক আছে? যে যাতে এই জালিকা মাধ্যমে হচ্ছে ওভামটা যদি ফার্টিলাইজ হয় বসতে পারে এবং নিউট্রিশন নিতে পারে। কিন্তু এখন ধরো তোমার মানে তোমার হয় নাই, তোমার ওভাম ফার্টিলাইজ হয় নাই, তাহলে তো এখন এই রক্ত জালিকা রাখার কোনো দরকার নাই, তোমার বডি তো অকারণে কোনো জিনিস পাল্টা, তাই না? তখন ও গিয়ে কি করে, ও হচ্ছে গিয়ে হলো এগুলো তো রক্ত জালিকাই, তাই না? এগুলাকে ছিঁড়ে ফেলা শুরু করে, ঠিক আছে? তো ছিঁড়ে ফেললে কি হবে, ব্লিডিং হবে। তো আলটিমেটলি তো মেনস্ট্রুয়াল সাইকেলে তাই হয়, ব্লিডিং হয়। তো তখন কি হয়, মেনস্ট্রুয়েশন শুরু হয়। বেসিক্যালি এই যে 4-5 দিন লাগায় যে ব্লিডিংটা হয়, এই যে ও এত এত রক্ত জালিকা তৈরি করছিল এত কষ্ট করে বেবিটাকে রাখার জন্য, ওইগুলা ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসে এবং আরেকটা নতুন সাইকেল শুরু হয়, যে পরের মান্থে যদি আবার এই সেম কাজ হয়, তো ও পরের মান্থের জন্য আবার প্রিপারেশন নেওয়া শুরু করে, ঠিক আছে? তো দ্য লুটিয়াল, তার মানে ম্যাম এন্ডোমেট্রিয়াম কলেজে এটা ছিল, এটাই আসলে ছিঁড়ে গেছে। না এন্ডোমেট্রিয়াম ছিঁড়ে যায় না, এন্ডোমেট্রিয়ামের গায়ে যে রক্ত এন্ডোমেট্রিয়াম জালিকা, কলেজে, হ্যাঁ ওয়ালটার মধ্যে কিছু রক্ত জালিকা, ওয়ালটারও কোনো ক্ষতি হয় না, ওয়ালের গায়ে কিছু রক্ত জালিকা সৃষ্টি হয়। হ্যাঁ প্লাসেন্টা, কিন্তু ফুল গ্রোন প্লাসেন্টা অ্যাকচুয়ালি না, ওটা কিন্তু ফুললি গ্রোন না, কারণ বেবি যত বড় হয় প্লাসেন্টাও আস্তে আস্তে বড় হয়। পুরো প্লাসেন্টাটাই যে একদম মানে একটা বেবির প্লাসেন্টা যত বড় হয়, প্রতি মান্থে কিন্তু এত বড় প্লাসেন্টা হয় না, জাস্ট মানে স্টার্ট করে মাত্র একটা প্লাসেন্টা গড়া শুরু করে, মানে অল্প অল্প রক্ত জালিকা দিয়ে, ঠিক আছে? কারণ বেবির সাথে সাথে কিন্তু প্লাসেন্টাও গ্রোথ হয়, মানে প্লাসেন্টা ফার্স্টে তো এত বড় প্লাসেন্টা থাকে। তো এই ছোট যে অ্যাকচুয়ালি প্লাসেন্টাই রক্ত জালিকাগুলো, ওগুলো আস্তে আস্তে ছিঁড়ে 4-5 দিনে ক্লিয়ার হয়ে যায়, হয়ে আবার নতুন সাইকেল শুরু করে। So the luteal phase is always fixed with 14 ± 2 days in length.
ঠিক আছে, ম্যাক্সিমাম 12 থেকে 16 দিন হয়, মানে 14 প্লাস মাইনাস মানে হচ্ছে প্লাস 2 দিন মাইনাসও হতে পারে, 2 দিন প্লাসও হতে পারে, প্লাস হলে 16 দিন, মাইনাস হলে 12। তো এটা হচ্ছে লুটিয়াল ফেজের, মানে এই পুরো কাজটা এরকম 14 দিন লাগায় হয়। তার মধ্যে মেনস্ট্রুয়েশনই তো হয় হচ্ছে প্রায় 4-5 দিন, আইডিয়ালি যদিও 1 সপ্তাহ বলে, বাট কারো অ্যাকচুয়ালি 7 দিন হয় না, ম্যাক্সিমাম 5 দিন। So the observed variation in the length of menstrual cycle are due to the changes in the follicular phase. মানে লুটিয়াল ফেজে কোনো চেঞ্জ হয় না। এই যে আমরা শিখাইছিলাম তোমাকে, আমি বললাম না তোমাদেরকে যে 25 থেকে 35 দিন হতে পারে একটা সাইকেল, এই যে 10 দিনের একটা ভেরিয়েশন, এই জিনিসটা অ্যাকচুয়ালি লুটিয়াল ফেজের জন্য হয় হচ্ছে ফলিকুলার ফেজটা। অনেকের ফলিকুলার ফেজটা লম্বা হয়, অনেকের ছোট হয়, অনেকের নর্মাল হয়, এটার কারণেই হচ্ছে ভেরিয়েশন। So in case of implantation of the fertilized ovum, human chorionic gonadotropin is produced by the cells of implanted early embryo. মনে আছে এইচসিজি পড়াইছিলাম প্লাসেন্টা থেকে তৈরি হয়, এই যে সেটা বলছে যে যদি ফার্টিলাইজড ওভামটা ইমপ্ল্যান্টেড হয়ে যায় তখন তো তার মানে প্রেগন্যান্সি স্টার্ট হয়ে গেছে, কনসিভ করেছে একটা মা। তো তখন কি হয়, ওই যে নিউলি যে ইমপ্ল্যান্টেড আর্লি এমব্রায়োটা যে ইমপ্ল্যান্টেড হয়েছে ওর গা থেকে, ওই প্লাসেন্টার গা থেকে হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন বা এইচসিজি প্রোডাকশন শুরু হয়ে যায়, যেটাকে ডিটেক্ট করে আমরা বুঝতে পারি যে প্রেগন্যান্ট হয়েছে নাকি হয়নি। তো এইচসিজি স্টিমুলেটস কর্পাস লুটিয়াম টু সিনথেসাইজ প্রোজেস্টেরন। এইচসিজি আবার কি করে, আবার কর্পাস লুটিয়ামকে গিয়ে বলে প্রোজেস্টেরন সিনথেসিস করো। কারণ কেন মনে আছে, প্রোজেস্টেরনের কাজ কি, প্রেগন্যান্সি মেনটেন করা না। এই যে এখন মাটা প্রেগন্যান্ট হয়েছে, তার এই যে 9 মাস ধরে প্রেগন্যান্সি কে মেনটেন করবে, progesterone. So this continues till the placenta starts making high quantities of progesterone. এটা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত প্লাসেন্টা নিজেই হাই কোয়ান্টিটিতে প্রোজেস্টেরন না তৈরি করতে পারে, অতক্ষণ পর্যন্ত এই ওভারের কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন প্রোডিউস। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কেউ মনে হয় কিছু জিজ্ঞেস করতে চাচ্ছ? সবাই বুঝেছো ব্যাপারটা কি হচ্ছে ফলিকুলার আর লুটিয়াল ফেজে? তার মানে মেইন কাহিনীটা লিটিয়াল ফেজে হয়, বাচ্চা হওয়া বা না হয় এটা লিটিয়াল ফেজের উপরে ডিপেন্ড করে। মানে লুটিয়াল ফেজের উপরে কেন ডিপেন্ড করবে, তোমার ফলিকুলার ফেজ তো ইম্পর্টেন্ট। মানে লুটিয়াল ফেজে হচ্ছে ডিটারমাইন করে যে তোমার মানে কনসিভ করবে কি করবে, ডিপেন্ড না, এটা হচ্ছে ডিটারমাইন। লিটিয়াল ফেজে তো আপনার ওভামটা আসলে ফার্টিলাইজ হয়, মানে ওটাই তো বললাম ডিটারমাইন করবে, বাট ডিপেন্ড তো দুটার উপরেই করে। ফলিকুলার ফেজে যদি তোমার ফলিকল থেকে ওভাম না হয় তাহলে তো ওভুলেশনের প্রশ্নই ওঠে না, ওভুলেশন তো হয়ই হচ্ছে ফলিকুলার ফেজে। লুটিয়াল ফেজে হচ্ছে এটা ডিটারমাইন হয় যে ও কি ফার্দার প্রেগন্যান্সির দিকে যাবে নাকি হচ্ছে হলো মেনস্ট্রুয়েশনের দিকে যাবে, এই জিনিসটা ডিটারমাইন করে হচ্ছে লুটিয়াল। তো এরপরে হচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেল কতদিন পর্যন্ত চলে বা এটাকে বন্ধ হয়ে গেলে এটার কি, তো এটাকে বলা হচ্ছে মেনোপজ। ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেল থেকে মেনো, আর পজ মানে তো জানোই, যে কোনো ভিডিও তোমরা পজ করে দাও মানে বন্ধ করে দাও। দ্য মেনস্ট্রুয়াল সাইকেল which begin in the women after puberty continue till the age of 45 to 50 years. ঠিক আছে, মানে 45 থেকে 50 বছর পর্যন্ত এটা চলে। আরো অনেকের আরো বেশিও যায়, 55 বছর পর্যন্ত হয়, আবার অনেকের আরো আর্লিও শেষ হয়ে যায়, 40 বছর বয়সে দেখা গেছে শেষ হয়ে গেছে, এরকম। তো মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে গিয়ে হলো মানে কন্টিনিউ করে 45 থেকে 50 বছর পর্যন্ত, আর মোটামুটি স্টার্ট হয়ে যায় ধরো হচ্ছে গিয়ে হলো 11-12 বছর থেকে এটা স্টার্ট হয়েছে। So the cycle cease around this age, which coincides with the loss of ovarian function. The moment তোমার হচ্ছে menstrual cycle বন্ধ হয়ে যায়, সাথে সাথে ওভারির যে ওভুলেশনের যে ফাংশনটা, যে ওভাম প্রোডাকশন, এই ফাংশনটাও লস হয়ে যায় আর ওভারি ফাংশনাল থাকে। So the progesterone and estrogen levels are very low in this women. স্বাভাবিক কাজই তো করে, ওভারি থেকে প্রডিউস হয়, প্লাসেন্টা থেকে প্রডিউস হয়, এগুলো তো কিছুই তৈরি হচ্ছে না। তাহলে এই হরমোনগুলো কি আর তৈরি হবে? হলেও ওই যে অন্যান্য জায়গা থেকে যেটুকু হয় খুব অল্প অ্যামাউন্টে হয়। ঠিক আছে, সো দ্য প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন লেভেলস আর ভেরি লো ইন দিস women মেনোপজ হওয়ার পরে। However, the concentration of luteinizing hormone and FSH are elevated due to the lack of feedback inhibition by estrogen. মনে করে দেখো, লিউটিনাইজিং হরমোন আর এফএসএইচ কে কি, ইস্ট্রোজেন কে একটা নেগেটিভ মানে একটা কোঅর্ডিনেশন ছিল না, পরীক্ষা এসেছিল তোমাদের, যে একটা ফিডব্যাক ইনহিবিশনের মাধ্যমে সবগুলোকে চেকে রাখে। এখন ইস্ট্রোজেনই প্রডিউস হচ্ছে না,
তাহলে কি হবে, এলএইচ আর এফএসএইচ এর তো কোনো নেগেটিভ কন্ট্রোল নেই, তার কারণে কি হয়, এলএইচ আর এফএসএইচ এর লেভেল অনেক বেড়ে যায়। তাহলে লেভেল কমে যায় কার, প্রোজেস্টেরন আর এস্ট্রোজেনের, আর লেভেল বেড়ে যায় কার, লিউটেনাইজিং হরমোন আর ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। So postmenopausal women are susceptible to two complications associated with insufficient levels of sex hormone. এই যে সেক্স হরমোনগুলোর লেভেল যে কমে যাচ্ছে এর কারণে দুইটা কমপ্লিকেশন খুব বেড়ে যায় মহিলাদের মধ্যে। একটা হচ্ছে অ্যাট্রফি অফ সেকেন্ডারি সেক্স টিস্যুজ, মেইনলি দ্য এপিথেলিয়াল টিস্যুজ অফ ভিজাইনা অ্যান্ড লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। এগুলার কি হয় যে অফেন দেখবে যে পোস্টমেনোপোজাল উইমেনদের মধ্যে হচ্ছে গিয়ে হলো প্রচুর ইউরিন ইনফেকশন দেখা দেয়। ইউরিন ইনফেকশন কিন্তু দেখাই দেয় হচ্ছে সবচেয়ে বেশি পোস্টমেনোপোজাল উইমেনদের মধ্যে, কারণ হচ্ছে এই হরমোনগুলো না থাকায় ওখানে হচ্ছে মাসেল অ্যাট্রফি হয়, মানে মাসেলগুলো আস্তে আস্তে মানে হচ্ছে নষ্টের দিকে চলে যায়, ঠিক আছে, মানে মাসেলগুলো আগের মতো আর হাইপার ফাংশনিং থাকে না। তো এটার কারণে হচ্ছে খুবই মানে সমস্যা হয় দুইটা জায়গায়, ইউরিনারি ট্র্যাক্টেও ভেজাইনাতেও, যার কারণে হচ্ছে প্রচুর ইউরিনারি ইনফেকশন হয়। আর আরেকটা হচ্ছে অস্টিওপোরোসিস, তো ডিক্রিজ ডেন্সিটি অফ বোনস অ্যান্ড ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ফ্র্যাকচার। কারণ বোন কি আর ক্যালসিফিকেশন হচ্ছে না, ফলে কি হবে, বোনস কি ভঙ্গুর হয়ে যাচ্ছে না। তো তুমি একটা চিন্তা করো, তোমার কাছে একটা নরম কাঠি আছে, তোমার কাছে একটা শক্ত কাঠি আছে, বাড়ি দিলে কোনটা আগে ফ্র্যাকচার হবে, কোনটা ভাঙবে তাড়াতাড়ি, নরম কাঠিটা, তাই না? মানে ঝুরঝুরা, ধরো নরম বলতে আমি ওটা বুঝাই না, মানে অনেক পুরনো একটা বাঁশ আর অনেক নতুন একটা বাঁশ, ঝুরঝুরা কোনটা, পুরান বাঁশটা না, ওটাকে বাড়ি দিলে দেখবে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। তো হাড়ের অবস্থা এরকম হয়, ক্যালসিয়াম সরে গিয়ে গিয়ে এত ক্ষয় হয়ে যায় যে খুব ইজিলি দেখবা যে আগে খেলোয়াড়রা দেখো মাঠের মধ্যে কতবার ক্যাচ মিস করে পড়ে যাচ্ছে, তুমি ওরকম দুবার পড়ো তো, তোমার তো কোমরের হাড্ডি ব্যাকা হয়ে যায়, খেলোয়াড়রা তো উঠে আবার দৌড়াদৌড়ি শুরু করছে, আর তুমি 3 দিনের জন্য বিছানা। একবার যদি ওরকম করে পড়ো, তুমি মনে করো কমায়, আর ও হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, কেন? কারণ হচ্ছে কি হলো, এগুলা তোমার বোন ফ্রাজাইল, ওর বোন অনেক বেশি স্ট্রং। তো মহিলাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে অস্টিওপোরোসিসের মাধ্যমে বোন অনেক ফ্রাজাইল হয়ে যায়, খুব ইজিলি ফ্র্যাকচার্ড হয়ে যায়। তো একটু মানে বেশি বয়সে গিয়ে দেখবা যখন হাড় ভাঙার টেন্ডেন্সিটা বেড়ে যায়। আগে দেখা গেছে বাচ্চারা পড়ে উঠে দৌড়াদৌড়ি করছে, কিছুই হচ্ছে না, বাট আমরা যারা বড় হয়ে গেছে আমরা পড়লেই হয় ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, না হলে হাড্ডি ভেঙে যেতেছে, নানান ক্যাচার। তো পোস্টমেনোপোজাল উইমেনদের মধ্যে হচ্ছে অল্পতে যে পা মচকায় যাওয়া বা হচ্ছে ফ্র্যাকচার হয়ে যাওয়া, এই টেন্ডেন্সি গুলো অনেক বেড়ে যায়, ঠিক আছে? তো এই দুটা প্রবলেম হয়। তো আজকের পড়া এই পর্যন্ত ছিল, এখন কোনো প্রবলেম থাকলে তোমরা আমার সাথে ডিসকাস করতে পারো। আর বাই দ্য বাই আরেকটা কথা বলে দিই, ফাইনালের সিলেবাস হচ্ছে গিয়ে হলো আমরা তো থাইরয়েড হরমোন পর্যন্ত নিয়ে দিয়েছি, থাইরয়েড হরমোনের পরে আমরা পড়েছি হলো হরমোনস অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তারপর আজকে পড়লাম গোনাডস, আর নেক্সট দিন পড়বো হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোনস আর ইনসুলিন। তো এই তিনটা থাকবে, আর তিনটা তো অ্যাকচুয়ালি খুবই কম হয়ে যায় ফাইনালের জন্য। তো সাথে হচ্ছে লেকচার 1 আর লেকচার 2 থাকবে, মানে ওই লেকচার 1 তো মনে আছে আমি একটা আলাদা শীট দিয়েছিলাম, আর লেকচার 2 হচ্ছে যে ক্লাসিফিকেশন আর ফিডব্যাক লুপগুলো, মানে ফিডব্যাক লুপ বলে ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে ওই যে মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোন, এগুলোও থাকবে, মানে পিটুইটারি হরমোনের হাইপোথ্যালামিক হরমোনের আগ পর্যন্ত থাকবে। না বাড়ানোর দরকার নেই, না বাড়ানোর দরকার আছে বাবা, তিনটা অনলাইনে স্লাইড আমরা অনেক চাপে পড়ে গেছিলাম, আপনি অফলাইনে থেকে না, এটা অনলাইনে না, আমি যখন গতবারও মানে পড়িয়েছিলাম ওদের বলাই ছিল যে ওভারল্যাপিং থাকবে, আমি সবসময় ওভারল্যাপিং নেই। সো লেকচার 1 আর 2টা ইনক্লুডেড হবে, কারণ তিনটা স্লাইড থেকে আমি কিছু কোশ্চেন করতে পারবো না, স্লাইডগুলো ভীষণ ছোট। আজকে স্লাইডে তো কিছুই ছিল না, কিন্তু ইয়ে দিবেন না, অপশন দিবেন না। হ্যাঁ হ্যাঁ ফাইনালে তো অপশন থাকবে। ম্যাম আজকের শীটটা আমি অরবিটে দিয়ে দিয়েছি ম্যাম, আমাদের কারো মেইলে কি দিতে দেওয়া যাবে না ম্যাম? অরবিটে ঢুকতে পারো না তোমরা? আম্মু অসুস্থ তো, তাহলে কেউ একজন চট করে আমাকে একটা মেইল করো, ওই মেইলের রিপ্লাই আমি তোমাদেরকে ফাইলটা পাঠিয়ে দেব। কেউ একজন ডিসাইড করে আমাকে মেইল করে দাও, তাহলে ওই মেইলে আমি তোমাদের মিড টার্মের রেজাল্টটাও আবার পাঠিয়ে দেব। ম্যাম চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে তোমরা খুঁজে পাও না ম্যাম, মানে চ্যাট বক্সে মেইলটা দিয়ে দিয়েছি। ও চ্যাট বক্সে মেইল দিয়ে দিয়েছি।